জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, রায় শোনার পরপরই কিন্তু যে আনন্দ মিছিলটি আওয়ামী লীগ বের করে, এটারই কিন্তু প্রতিক্রিয়া ছিল বলে প্রশাসনিক কর্মকর্তারা মনে করেন। যে শহরতলির ঝোপগাড়ি এলাকায় জামাত শিবির সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী ছিল, কারণ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকে ওই এলাকায় কিন্তু তৎপর ছিল। আপনি জানেন যে দুইটি বাইপাসের একটিও কোনো কারণে যদি বন্ধ থাকে, তাহলে উত্তরবঙ্গের অনেকগুলো জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় রাজধানী ঢাকার, যে কারণে তারা আগে থেকে ওখানে খুব কঠোর অবস্থানে ছিল বলে এই জামাত শিবিরের মিছিলটা সেখানে খুব একটা ভালো করতে পারেনি। এখন কিন্তু বগুড়ার পরিস্থিতি স্বাভাবিক, আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু লোকজন খুব স্বাভাবিকভাবেই চলাচল করছে, এবং এই রায়ের প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপরে খুব বেশি পড়েছে বলে মনে হয় না। তবে যেটা হয়েছে যে রাজনৈতিকভাবে যে রায়ের পক্ষে বিপক্ষে কথাবার্তা সেটা চলছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই রায়টা নিয়ে যে যার মতোই শুনেছে এবং দেখেছে। রায়ের পরবর্তী অবস্থা তাদের স্বাভাবিক জীবন তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জনাব হাসিবুর রহমান বিলু, জনাব মুরাদ আহমেদ, রেজানুল হক এবং জনাব মামুন আব্দুল, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার কথা বলছি সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে। জাহিদ, আমরা প্রথমে যেটি জানতে চাইবো যে এই হরতাল যেটি ঘোষণা করা হলো জামাত ইসলামের পক্ষ থেকে, সেটি আসলে আমরা জেনেছি যে একটি মেইল করা হয়, মেইল করার পরে সেই হরতালটি ঘোষণা হয়ে যায়। আপনার কাছে কি মনে হয় না যে গণমাধ্যমে এই হরতালটি আসলে একটু বেশি ফলো করে প্রচার করে, যেটি মানে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু হয় না? অন্যান্য দলে হরতালের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পরিস্থিতি নিশ্চয়ই দেখি না। জানাব জাহিদ হোসেন। খালেদ, একটি বিষয় হচ্ছে যে মেইল করে নয়, এই আজকে অন্তত আমাদেরকে যেভাবে জানতে হয়েছে সেটা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইট আছে, জামাত ইসলামের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তারা এই তথ্যটি দিয়েছে এবং সেটাই আমরা খবর হিসেবে প্রচার করেছি। কারণ আপনি জানেন বেশ কিছুদিন যাবতই তাদের কোনো ধরনের, সাধারণত অন্য সব দলই যেটা করে যে একটা সংবাদ সম্মেলন করেই জানায় যে তাদের রাজনৈতিক কর্মসূচি, কিন্তু এই ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছুদিন যাবতই তাদের এই রাজনৈতিক কর্মসূচিগুলো সাধারণত ফ্যাক্স করা হয় পরবর্তীতে, এবং প্রথমে মেইল যে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপ করা হয়, এবং তাদের কাছে সাংবাদিকদের একটি তালিকা আছে যাদের লিস্ট সার্ভ আছে, সেখান থেকে তারা আসলে তথ্যটি দিয়ে দেয়। তো আপনি যেটি বলছেন যে এই রকম তথ্যের ভিত্তিতে কতটুকু আমাদের যে ট্রিটমেন্ট সেটা জাস্টিফাইড কিনা, ট্রিটমেন্টটা যথাযথ কিনা, এই প্রশ্নটি অবশ্যই ওঠার কথা। তার কারণ হচ্ছে যে এই সূত্রটি আমরা যদি একাডেমিক দৃষ্টিতে দেখি তাহলে সূত্রটি যথেষ্ট ভেরিফাইড সূত্র না, কারণ ওয়েবসাইটের উপরে আপনি পুরোপুরি নির্ভর করতে পারেন না। কিন্তু দীর্ঘদিন যাবৎ যেহেতু জামাত ইসলামী এইভাবেই রাজনীতি করে আসছে, এক ধরনের আমরা মনে করি যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যেও তৈরি হয়েছে যে জামাতের যে কোনো কর্মসূচি আমাদেরকে তাদের ওয়েবসাইটে গিয়ে অথবা তাদের যে মেইল আছে সেখান থেকেই পেতে হবে, কারণ আমরা কোনো ধরনের যোগাযোগ করলে তাদেরকে আমরা রিচ করতে পারি না। জাহিদ, আরেকটি বিষয় যে এই জামাতে ইসলামী যে হরতাল দিচ্ছে, সে হরতালটা আসলে দিচ্ছে কার বিরুদ্ধে? মানে সরকারের বিরুদ্ধে এই হরতাল কেন? মানে তাদের দাবিটা কি যে আদালতের রায় হলো, সরকারের বিরুদ্ধে হরতাল কেন? না, সরকারের বিরুদ্ধে হরতালের তো কোনো সুযোগ নেই, কারণ এখানে তারাও বলছেন যে এই রায়ের বিরুদ্ধে, অর্থাৎ তাদের যে আকাঙ্ক্ষা ছিল, মতিউর রহমান নিজামী হোক অথবা অন্য যে কোনো নেতার ক্ষেত্রে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। সেই জন্য কিন্তু আপিলের সুযোগ আছে, আপিল বিভাগেও যেতে হবে। তারা সবকটা সুযোগ নিচ্ছেন, কিন্তু তারা কিন্তু সবকটা সুযোগ অলরেডি নিচ্ছেন, আইনের সকল প্রক্রিয়ায় সকল দাবি পূরণ করছেন, কিন্তু তারপর আবার তারা হরতালও দিচ্ছেন। এটি কিরকম? মানে না, এই হরতালটা আসলে সত্যিকার অর্থে যদি আমরা দেখি যে একটা রায়ের পরেই হরতাল, তাহলে এবং সেটা তারা বলছে যে ফাঁসির বিরুদ্ধে, এবং ফাঁসি বাংলাদেশের একটি কম্পিটেন্ট আদালত যেটা হাইকোর্টের সমকক্ষ আদালত, তারাই এই ফাঁসিটি দিচ্ছেন। দেখেন খালেদ, আপনি যদি জামাতের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত কাদের মোল্লার সম্পর্কে কিন্তু এখানে লেখা আছে শহীদ কাদের মোল্লা। এটাও কিন্তু আদালতের প্রতি এক ধরনের অবজ্ঞা করা। আপনার আরেকটি বিষয়, হরতালের বিষয় আপনার আরেকটি পর্যবেক্ষণ জানতে চাইবো যে জনমনে জামাত হরতাল ডাকলেই এক ধরনের শঙ্কা দেখা যায়, যদিও 2014 সালে এসে জামাতের হরতাল সেই ধরনের আক্রমণাত্মক বা নৃশংস নয়, তারপরও শঙ্কাটি থেকেই যায়। এর বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? তার কারণ হচ্ছে একটা সময় হরতালের যে স্বতঃস্ফূর্ততা ছিল, এটা কিন্তু গত প্রায় 10-15 বছর যাবতই আমরা দেখছি যে সেই স্বতঃস্ফূর্ততা না থাকার কারণে এক ধরনের মানুষকে বাধ্য করা হয়, ভয় দেখানো হয়, যেটা গত বছর আমরা সবচেয়ে বেশি পরিমাণে দেখেছি যে মানুষকে ভয় দেখানো হয়েছে। ফলে মানুষ ভয় পাচ্ছে তা না, ভয় দেখানো হচ্ছে। সেইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে না। জাহিদ হোসেন, আপনাকে ধন্যবাদ। ভারতের
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি। তদন্তে তথ্য পেয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর গোয়েন্দারা। মঙ্গলবার দিল্লিতে এনআইএ এর 3 পদস্থ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এই বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। 2রা অক্টোবর বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত নামে এনআইএ। এই ঘটনায় জেএমবির জড়িত থাকার তথ্য পায় তারা। সংস্থাটি জানিয়েছে 2011 সাল থেকেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বিস্ফোরণে নিহত শাকিল ও তার সঙ্গীরা। এই বিষয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। তার কাছে জানতে চাইবো যে জয়ন্ত চক্রবর্তী, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পেরেছি বা জানানো হয়েছে, সেই বিষয়ে আর কোনো ডেভেলপমেন্ট এই মুহূর্তে আপনার হাতে আছে কিনা জয়ন্ত চক্রবর্তী? আপনি সঠিক কথাই বলেছেন যে এনআইএ প্রতিনিধি যারা এসেছিলেন এবং একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনি এসেছিলেন এবং তারা সেখানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে গেছেন। গিয়ে তারা গতকালই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট দাখিল করেছেন, যে রিপোর্টে তারা বলেছেন যে ভারতীয় ভূখণ্ডে অর্থাৎ ভারতের মাটিতে বসে জামাত তারা এখানকার জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশে তারা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার উপর আক্রমণের একটি চক্রান্ত করেছিল। তাদের রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 58টি মডিউল তারা তৈরি করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এই 58টি মডিউলের মাধ্যমে যোগসূত্র রক্ষা করে তারা বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশে। এতদিন পর্যন্ত ভারত অভিযোগ জানিয়ে আসছিল যে বাংলাদেশের মাটি ব্যবহার করে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি প্রভৃতি অঞ্চল থেকে জঙ্গি ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে এখানে অর্থাৎ এদেশে জঙ্গি আক্রমণ সারানোর চেষ্টা হচ্ছে। এখন উল্টে ভারতের নিজেরাই স্বীকার করে নিচ্ছেন ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যে ভারতের মাটিতে বসে একটা চক্রান্ত তৈরি করা হচ্ছিল, যে জামাত যার সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের যোগসূত্র আছে বলে মনে করা হচ্ছে। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়ে অবহিত করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পূর্ণাঙ্গ রিপোর্টটি দিয়েছেন। জানা গেছে যে খুব কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়ে অবহিত করা হবে এবং জামাতের যে সমস্ত যোগসূত্র এখানে রয়েছে, যেমন একজন আপনি ঠিকই বলেছেন যে শাকিলের মৃত্যু ঘটেছে এবং শাকিল গত 3 বছর ধরে এই কাজে নিয়োজিত ছিল। শুধু তাই নয়, বেশ কিছু গোপন ট্রেনিং ক্যাম্প তারা সেট করেছিল অর্থাৎ তারা তৈরি করেছিল, যেখানে অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছিল এবং বিশেষ করে মহিলাদের কাজে লাগানো হয়েছিল। বাংলাদেশে মৌলবাদী জয়ন্ত চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদ অনুষ্ঠান চলছে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজন চলছে। অনুষ্ঠানে কনে হনুফা আক্তার রিক্তাও আছেন, তার হাত মেহেদির রঙে রাঙানো হচ্ছে। বড় কনেকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে সমবেত হয়েছেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু সহ অনেকে। 67 বছর বয়স্ক মন্ত্রী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছ থেকে দোয়া চান নতুন দাম্পত্য জীবনের জন্য। আগামী শুক্রবার কুমিল্লায় কনের বাড়িতে এই বিয়ে সম্পন্ন হবে। 18 নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের 2 নম্বর এলডি হলে বিবাহোত্তর সম্ভাবনা হওয়ার কথা রয়েছে, সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী এমপি সহ 3500 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর খামারবিদ কৃষিবিদ ইনস্টিটিউশনের রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদের অনুষ্ঠানে আছেন সহকর্মী মারুফা। মারুফার কাছে জানতে চাইবো যে রেলমন্ত্রী মুজিবুল হকের গায়ে হলুদ অনুষ্ঠানটা রেলমন্ত্রী কতটা উপভোগ করলেন? উনি সকাল থেকেই ছিলেন, কিছুক্ষণ আগে 5টার সময় উনি এখান থেকে গেছেন। সব অতিথির চলে যাবার পরে একেবারে শেষ মুহূর্তে উনি খেয়েছেন, খাওয়া দাওয়া করে উনি চলে গেছেন। উনি পুরোটা সময় উপভোগ করেছেন। দুই পাশে 2টি মঞ্চ ছিল, দুইটি মঞ্চে বরকনে দুজনেই ছিল এবং তিনি আমাদেরকে জানিয়ে গেছেন এবং দাওয়াত করে গেছেন যে ঢাকায় 14 নভেম্বর অনুষ্ঠান হবে তাদের বিয়ের অনুষ্ঠান। আর এর আগে 31 তারিখে কুমিল্লার চান্দিনাতে বরযাত্রীতে যাবে 500 জন ঢাকা থেকে এবং সেখান থেকে ফিরে আসার পর আগামী 14 নভেম্বর বিয়ের অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হবে। পুরোটা সময় জুড়ে এখানে মোট 1200 অতিথির আয়োজন করা হয়েছিল। 1200 অতিথি এসেছেন, তাদের খাবার দাবারের আয়োজন ছিল। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা এসেছেন, তারা গান গেয়েছেন এবং আমন্ত্রিত মারুফা, একটি বিষয়, গায়ে হলুদের অনুষ্ঠান সাধারণত সন্ধ্যায় হয় বা রাতে হয়, এই অনুষ্ঠানটি দিনের বেলায় কেন? মানে কোনো বিশেষ কোনো কারণে এটি দিনের বেলায়? মারুফা, এই অনুষ্ঠানটি দিনের বেলায় মানে আমন্ত্রিত অতিথি
কোনো কারণে কিনা এটা আসলে জানা হয়নি যে দিনের বেলায় কেন, তবে যতদূর আমি বুঝেছি যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের অতিথি ঢাকায় না, ঢাকার বাইরে থেকেও দুই পক্ষেরই, তো তাদের জন্য দিনের বেলাটাই আসলে ভালো ছিল তাদের পক্ষে, এই জন্যই দিনের বেলা এই আয়োজন। মারুফা, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।